হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আমি যে জিকের প্র্যাকটিস সেট শুরু করেছি তার আজকে সেট নাম্বার 4। এই প্র্যাকটিস সেটটা তোমাদের যে কোনো এক্সামে তোমার কাজে লাগবে, যেমন এসএসসি, ডব্লিউবিএসএসসি, ডব্লিউবিপি, কেপি, পিএসসি, রেল, এনটিপিসি, তোমাদের সব জায়গায় কাজে লাগবে। কারণটা কি, আমি সেইভাবেই তোমাদের তৈরি করাচ্ছি। দেখবে প্রত্যেকটা অপশানকে আমি আলোচনা করছি। ওই একটা অপশান থেকে কত রকম কোশ্চেন আসতে পারে, কোনো কোশ্চেনে 10টা, 20টা, 30টা থেকে কোশ্চেন তোমার ওই টপিক থেকে আসতে পারে। তো চলো আর বিদেয় না করে শুরু করা যাক। কী বলছে আজকে ফার্স্ট কোশ্চেন দেখো, 1865 সালে কংগ্রেসের যে প্রথম অধিবেশন হয়েছিল, তাহলে কোন শহরে হয়েছিল? সেটা জানা কোথায় ছিল? মুম্বাইয়ে হয়েছিল, বোম্বাই। কিন্তু প্রথমে বোম্বাই হওয়ার কথা ছিল না, সেটা ছিল সেখানে পুনেতে হওয়ার কথা ছিল। পুনেতে হয়নি কেন? পুনেতে এই কারণে হয়নি, সেখানে কলেরা মহামারী হয়েছিল। সেখানে কী হচ্ছে, কলেরা মহামারীর জন্য সেখানে হয়নি, তার জন্য বম্বেতে হয়েছিল। বম্বে হয়েছিল গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। কোথায়? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথমটা অধিবেশন হয়েছিল। সেখানে 72 জন প্রতিনিধি ছিলেন। এর যে আছে যে 78 জন ছিল। কোথায় ছিল? যে সল্ট 17 ছিল, যে লবণ ভঙ্গ আইন গান্ধীজির কত 1961 সালে, সেখানে ছিল তোমার গান্ধীজির 78 জন ফলোয়ার ছিলেন। এখানে কি যে তোমার 72 জন প্রতিনিধি নিয়ে প্রথম অধিবেশন হয়েছিলেন। দেখে নাও বম্বে আর কি কী হয়েছিল। 1989 সালে স্যার উইলিয়াম ওডেনবার্গ, মানে প্রথম কোনো ইংরেজ, হচ্ছে প্রথম ইংরেজ কী হয়েছিল? জর্জ ইউল হয়েছিল, জর্জ ইউল। আর ইনি হচ্ছেন কি 2 বার হয়েছিলেন। ওডেনবার্গ 2 বার সভাপতিত্ব করেছিলেন। কোনো ইংরেজ 2 বার সভাপতিত্ব করেছিলেন, সেটা হচ্ছে ওডেনবার্গ। আর এটা হচ্ছে 1914 সালে রাজেন্দ্র প্রসাদ, 1939 সালেও রাজেন্দ্র প্রসাদ করেছিলেন। কোথায়? ত্রিপুরীতে। এবার দেখো, আমি চলে আসি কলকাতাতে। কলকাতা কী ছিল? দাদাভাই নৌরোজি। আর ছিল 1990 সালে ছিল ফিরোজ শাহ মেহতা ছিল। 1996 সালে, 1896 সালে খুব ইম্পর্টেন্ট সালটা, সেটা কী হচ্ছে, রহমতুল্লাহ এম সাহানি ছিলেন তার কি সভাপতি। কিন্তু এই প্রথম কী হয়েছিল, জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল, জাতীয় গান গাওয়া হয়েছিল, বন্দে মাতরম। এটা কে গেছিলেন? তুমি গেছিলেন আর.এন. ট্যাগর, মানে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন। 1911 সালেও এটা কিন্তু কলকাতাতেই হয়েছিল। এখানেও কিন্তু প্রথম গান কে গেছিলেন? জনগণ তোমার হচ্ছে আর.এন. ট্যাগর, মানে রবীন্দ্রনাথ ঠাকুরই গিয়েছিলেন। এটা তিনি লিখেছিলেন, তিনি নিজে লিখেছিলেন, কিন্তু বন্দে মাতরম তিনি লেখেননি। তিনি কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। এখানে কোশ্চেন আছে যে বন্দে মাতরমটা কোন ইতে নেওয়া হয়েছে? আনন্দমঠ মঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে? বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে কি বন্দে মাতরম। এখান থেকে আরে দেখো অ্যানিমেশন দেখো কী ছিল, প্রথম ভারতের মহিলা রাষ্ট্রপতি ছিলেন। ভারতের প্রথম মহিলা, ভারতীয় নয়, প্রথম ভারতের প্রথম ভারত কে ছিলেন? প্রথম ছিলেন সরোজিনী নাইডু ছিলেন। সরোজিনী নাইডু কত সালে? 1925 সালে। এবার দেখো কী হচ্ছে এখানে তোমার 1911 সালে কী হয়েছিল? 1911 সালে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল।
1905 সালে বঙ্গভঙ্গ আইন পাশ করেছিল 16 অক্টোবর। 16 অক্টোবর বঙ্গভঙ্গ হয়েছিল, আর 1911 সালে সেটা কি রদ হয়েছিল। এবার দেখুন দিল্লিতে কী হয়েছিল তার আগে বলে দিই। এখানে তো আছে দাদাভাই নৌরোজি আছে না, এর কোশ্চেন খুব আসছে যে সবচেয়ে বেশি টাইম কে সভাপতি করেছিলেন, এ বললে ভুল হবে। কী আসতে পারে, নরমপন্থী সময়ে, নরমপন্থী দলে 1885 থেকে 1885 থেকে 1907 সাল পর্যন্ত, 1907 পর্যন্ত কে সবচেয়ে বেশি টাইমে সভাপতিত্ব করেছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন, সে হচ্ছে দাদাভাই নৌরোজি, 3 বার ছিলেন। আর এখানে দেখো দিল্লিতে এবার হয়েছিল কি 1923 সালে, এটা কি বিশেষ অধিবেশন হয়েছিল। এখানে কি হয়েছিল, এই বিশেষ অধিবেশনে কে ছিলেন, মৌলানা আবুল কালাম আজাদ। কোশ্চেন আসতে পারে যে সবচেয়ে কম বয়সে কে সভাপতি করেছিলেন, সে হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। আবার আসতে পারে যে সবচেয়ে ম্যাক্সিমাম টাইম কে সভাপতি করেছিলেন, সে হবে মৌলানা আবুল কালাম আজাদ। যদি বলাই নরমপন্থী দলের সময় কী হয়েছিল, দাদাভাই নৌরোজি। ওভারঅল টাইমে কী হচ্ছে, তোমার হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। এবার দেখো আছে মাদ্রাজ, ফার্স্ট কে আছে 1887, কে আছে বদরুদ্দিন তায়েবজি। এটা কে ছিলেন, বদরুদ্দিন তায়েবজি ছিলেন ভারতের প্রথম মুসলিম সভাপতি। কোশ্চেন আসতে পারে যে প্রথম মুসলিম সভাপতি কে হয়েছিলেন, সে হচ্ছে বদরুদ্দিন তায়েবজি। আর যদি বদরুদ্দিন তায়েবজি অপশন না থাকে তাহলে কী হবে, তোমরা জানে থাকো তোমরা আমাকে জানাও। বদরুদ্দিন তায়েবজি তোমার থাকবে। চলো তারপরে দেখি, তারপরে কোশ্চেন দেখা যায় কী বলছে। কি বলছে, কর্পূর। কর্পূরটা কি, এটা হলো কঠিন পদার্থ। কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে, মানে কঠিন থেকে কী সামনে কী তরলে হয়, না হয় সহজে কী হয় বাষ্পে পরিণত হচ্ছে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় ঊর্ধ্বপাতন, সাবলিমিনেশন। ঊর্ধ্বপাতন মানে কি, ডাইরেক্ট সলিড থেকে কঠিন পরিণত হয়। এই দেখো কী হচ্ছে, সলিড থেকে কী হচ্ছে গ্যাসে পরিণত হচ্ছে, সেটা কী বলা হয় ঊর্ধ্বপাতন বা সাবলিমিনেশন। এবারে কী হচ্ছে, ঘনীভবন, বাষ্পীভবন, ঊর্ধ্বপাতন। তাহলে ফার্স্ট আমি নিচে আসি, দেখো বাষ্পায়ন আর বাষ্পীভবন তফাৎটা কি, দুটোই কিন্তু একই জিনিস, যে কি তরল থেকে ডাইরেক্ট বা করে তরল ডাইরেক্ট কি গ্যাসে পরিণত হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে, দুটোই কিন্তু একই জিনিস, কিন্তু তফাৎটা কী আছে, ভেপার। আমরা দেখেছি আমরা যে অনেক সময় কী হয়, আমাদের হয় কারো সর্দি হয়, তখন কী করে ভেপার নেয়, কীভাবে ভেপার নেয়, জলটা গরম করলো, গরম করে কী করছে, সেটাকে একটা তাওয়াল দিয়ে মাথাকে ঢেকে সেই ভাপটাকে নিচ্ছে না, এই যে জল থেকে জলটা ফুটে যখন বাষ্পে পরিণত হচ্ছে, সেটা কী হচ্ছে ভেপার হচ্ছে। আর কি এভাপোরেশন। এভাপোরেশন মানে কি, দেখো আমরা যখন কাপড় কাচি কি কাপড়কে শুকাতে দিই, সেটা কী হয়, দেখো একটা সময় পর কাপড়টাকে শুকিয়ে যায়, সেটা কি হয়, যখন গরম যখন হাওয়া যখন লাগে বা গরম যখন লাগে কাপড়কে জলটা কি বাষ্প হয়ে কি চলে যায়, সেটা হচ্ছে কি বাষ্পায়ন। সেটা কী হচ্ছে, সেটা হচ্ছে বাষ্পায়ন। আর যেমন হয় আমাদের যে পুকুরে বা কোথাও দিকে একটা সময় ফের জল কমে যায়, জল কমে কি হয়, যখন পুকুরে যখন রোদ লাগে তো কী হয়, জলটা কী হয় উপর জলে কী হয় বাষ্প হয়ে যায়, বাষ্প হয়ে কী হয় উড়ে যায়, তাহলে কী হয় জলটা কমে যায়, সেটা কী হচ্ছে বাষ্পায়ন। আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো এটা গ্যাস, এটা হচ্ছে লিকুইড থেকে যদি গ্যাসে যায়, লিকুইড থেকে কী হচ্ছে গ্যাসে কী হচ্ছে এভাপোরেশন। আর গ্যাস থেকে লিকুইড আসে কী হচ্ছে
কনডেনসেশন, এটা আমি তো পরে করাচ্ছি, কনডেনসেশন করাচ্ছি। এবার দেখো ফ্রিজ, সলিড থেকে লিকুইডে কী হচ্ছে, মেল্টিং পয়েন্ট, মেল্ট মানে গলছে, মেল্ট। আর দেখো লিকুইড থেকে কী হচ্ছে, সলিড থেকে কী হচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে, মানে ফ্রিজ মানে জমে যাচ্ছে, লিকুইডটাকে জমে যাচ্ছে, সেটা ফ্রিজ হয়ে যাচ্ছে। যেমন দেখো বরফ, বরফ এমন একটা জিনিস যেখানে কঠিন, তরল এবং গ্যাসীয় সব কিছু পাওয়া যায়। কীভাবে দেখো, এই যে বরফ, বরফকে যদি আমি কিছু এমনি রেখে দিই তাহলে কী হবে, আস্তে আস্তে বরফটা গলে যাবে, গলে গলে কী হবে, এখানে গলে গেল, গলে তো জল হয়ে গেল, ঠিক আছে। এবার কি হচ্ছে, আবার যেকে তাপ প্রয়োগ করি, তাহলে কী হবে, সে তোমার বাষ্পে পরিণত হবে। তাহলে কী হচ্ছে, এটা হচ্ছে কঠিন ছিল সলিড, এটা হচ্ছে লিকুইড, আর এটা হচ্ছে গ্যাস। তার মানে কি, আবার যদি গ্যাসকে যদি আমি আবার রেখে দিই, আবার কী হবে, চাপ প্রয়োগ করে রাখি, তাহলে কী হবে, আবার তোমার সলিড পরিণত হয়ে যাবে। মানে এই একটা বরফ এমন একটা জিনিস যে কঠিন, তরল এবং গ্যাসীয় সব অবস্থায় থাকে। চলো তারপরে দেখি, এবার বললাম কি কঠিন পথ, মানে কি পরিবহন, পরিচলন এবং বিকিরণ, খুব জিনিস ভালো দারুণ জিনিস। দেখো পরিবহন, দেখো আমরা যখন কী করি, এক জায়গা থেকে এক জায়গায় যাই, বাসে ট্রেনে যাই, দেখো আমরা কী করি, এক জায়গায় বসে থাকি, বাসে বসলাম বা ট্রেনে বসলাম, আমরা ট্রেন বা বাস যাচ্ছে, আমি কিন্তু ওই ওই জায়গাতেই বসে আছি, একটা সময় পরে কিন্তু আমি যে জায়গায় যাব পৌঁছাবো ঠিক সেই জায়গায় পৌঁছে যাই। সেমভাবে দেখো এই যেটা কি লোহা, এটা হচ্ছে লোহার টুকরো, এই জায়গায় আমি ধরে আছি, এখানে কি হচ্ছে, একদিকে কি হচ্ছে, আগুন দিচ্ছে, গরম করছে, তো গরম করতে একটা সময় কী হবে, আস্তে 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 এই আমার হাতে গিয়ে টাচ হয়ে যাবে, গরম লাগবে। এটা কী হচ্ছে, পরিবহন, মানে সে নিয়ে যাচ্ছে না, কিন্তু ওই যে ওর যে অণুগুলো সেগুলোকে তোমার পরিবহন করছে, ঠিক আছে। এবার দেখি পরিচলন, পরিচলনে কী হচ্ছে, আমরা যখন দেখেছি অনেকে যে মায়েরা কি রান্না করে, গরম জল করে, ফার্স্ট কি জল গরম করে, গরম জল করে নিচে দিয়ে কী হয়, এই নিচে দিকে দেখো তোমার কী হচ্ছে, আমি আগুন দিচ্ছি, তার মানে জলটা এই ফার্স্ট টাইম কী হচ্ছে, এই নিচের দিকে জলটা কী হচ্ছে, গরম হচ্ছে, নিচে যে জল গরম হচ্ছে, উপর দিয়ে জল কি ঠান্ডা আছে, তখন কী হচ্ছে, গরম জলটা ঠান্ডা চলে যায়, আবার এটাকে উপরে চলে যায়, মানে গরমটা উপরে যাচ্ছে, ঠান্ডাটা আবার নিচে নামছে, আবার নিচেটা গরম হচ্ছে, আবার উপরে যাচ্ছে, এমনি করে কী হচ্ছে, পুরো জলটা গরম হচ্ছে। যেমন বলতে পারো, যেমন যে বৃষ্টিপাত হয়, কেন হয়, সমুদ্র জল কী হয়, প্রথম নিচে একটা লেয়ারটা কী হয়, তোমার ঠান্ডা হয়, ফার্স্টে গরম হয়, গরম হয়ে উপরে চলে যায়, আবার ঠান্ডাটা নিচে নেমে যায়, মানে বৃষ্টিপাত তোমার এই কারণেই হয়, পরিচলনের জন্য। এবার হচ্ছে বিকিরণ, বিকিরণ কি, সূর্য থেকে যখন রশ্মি আসে সেটা কি হয়, কোনো মাধ্যম ছাড়াই, দেখো প্রয়োজন কী ছিল, এটা মাধ্যম ছিল একটা, কিন্তু বিকিরণে কোনো মাধ্যম লাগে না, সূর্য রশ্মি যখন আসে পৃথিবীতে আসে, কোনো মাধ্যম আছে কি, এখানে মাধ্যম ছাড়াই তোমার চলে আসে, সেটা হচ্ছে কী হচ্ছে, বিকিরণ। চলো তারপর কোশ্চেন দেখি কি বলছে, কি বলছে, ওরাইজা স্যাটিভা এর মধ্যে কোনটি বিজ্ঞানসম্মত নাম, ওটা হচ্ছে কি, ধানের বিজ্ঞানসম্মত হচ্ছে ওরাইজা স্যাটিভা। দেখো এঙ্গে আছে ওরাইজা, এটা কি, এটা হচ্ছে জিন, এটা জিনের নাম হচ্ছে ওরাইজা, আর স্যাটিভা কী হচ্ছে, প্রজাতি, ঠিক আছে। এবার দেখো বাকিগুলো তোমার দেওয়া আছে, যেমন কার্পাস, আখ, স্যাকাইরা, রাম, অপিসিরাম, বট, নারকেল, ধান, গম, গম কী হচ্ছে, ট্রিরিকাম, অ্যাস্টিভাম, ভুট্টা, জিয়া, মেজ, মটর, পিজাম, স্যাটিভাম, মানে কি একই প্রজাতির। দেখো ধান কী ছিল, ওয়াজা স্যাটিভাম, মটর কী হচ্ছে, পিজাম স্যাটিভাম, মানে কী হলো কি একই প্রজাতির। যেমন ছিল তামাক, নিকোটিনা টাবাকাম, সিঙ্কুনা ক্যালিসায়া। যেমন দেখো কফি অ্যারাবিকা,
এবার কি আমাদের ভারতবর্ষে যে কফি পাওয়া যায় তার একটা প্রজাতির নাম হচ্ছে কি অ্যারাবিকা, তার নাম হচ্ছে কফি অ্যারাবিকা। যেমন আম দেখো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, যদি ভারতে পাওয়া যায় কী হলো ইন্ডিকা, এর একটা কিন্তু কি প্রজাতির নাম রেখেছে। যেমন কি স্যাটিভাম, কি রসুন হচ্ছে অ্যালিয়াম স্যাটিভাম। দেখো এখানে যে সবগুলো তোমার কোনো না কোনো পরীক্ষায় আসা কোশ্চেন। চলো তারপর দেখা কী বলছে, বলছে নীলগিরি উচ্চ শৃঙ্গের পিকের নাম কি, মানে উচ্চ শৃঙ্গের নাম কি, দোদাবেতা। নীলগিরি কোথায় অবস্থিত, তোমার হচ্ছে কি নীলগিরি তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক তিনটের মিলনস্থলে। এক কথা বলতে পারো, যদি বলতো যে তোমার ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট এই দুটোর মিড পয়েন্টেও তোমার কি বলতে পারো যে ইস্টার্ন ঘাটকে মানে নীলগিরি পর্বতমালা ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট বোধকেই কী করেছে টাচ করে আছে। দেখো পূর্ব ঘাট আর পশ্চিম পর্বতমালার মিলনস্থল রয়েছে, এগুলোই ব্লক পথ বলা হয়। এই যে তোমার কি আছে নীলগিরি আছে ভারতের প্রথম জীবমণ্ডল মানে কি বায়োস্ফিয়ার রিজার্ভ। এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ যে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছিল ভারতবর্ষের, ঠিক আছে, যেটা 2000 সালে কী হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তখনও পেয়েছে। এখানে একটা খুব কোশ্চেন আসে যে নীলগিরি পাহাড় এটা কোথায় দেখতে পাওয়া যায়, একমাত্র নীলগিরিতেই দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে তামিলনাড়ুর রাজ্য প্রাণী হচ্ছে নীলগিরি পাহাড়। এখানে কিছু জাতীয় উদ্যান আছে, যেমন কি মধুমালাই মুকুট জাতীয় উদ্যান এবং সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান। সোলার তৃণভূমি এটা খুব আসে, যেটা কোথায় দেখতে পাওয়া যায় বলতে পারো তামিলনাড়ু বলতে পারো, বা বলতে পারো কি নীলগিরিতে পাওয়া যায়। যেমন টোটো এটা খুব দেয়, বাকি না ধরে চলবে, কিন্তু টোটোটা অবশ্যই জানবে এটা নীলগিরিতে দেখতে পাওয়া যায়, বা বলতে পারো তামিলনাড়ুতে দেখতে পাওয়া যায়। এবার দেখো পরেশনাথ, পরেশনাথ কী হচ্ছে কোথায় অবস্থিত, ঝাড়খণ্ডে অবস্থিত। পরেশনাথ কী ছিল, পরেশনাথ কে ছিল, পরেশনাথ ছিল 23তম জৈন তীর্থঙ্কর ছিলেন পরেশনাথ, তার নাম অনুসারে রাখা হয়েছে পরেশনাথ। বলা হচ্ছে জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্কর কী হয়েছিল এই পরেশনাথে পাহাড়ে নির্বাণ লাভ করেছিল। নির্বাণ লাভ কি মানে ধ্যান করেছিল, যেখান থেকে ওদের গুরু বলা হয়, যে তীর্থঙ্কর যখন লাভ হয় তখন কি তাকে ধ্যান করতে হয়, এই পরেশনাথ পাহাড়েই তোমার নির্বাণ লাভ করেছিল, তার নাম অনুসারে রাখা হচ্ছে, এই জন্য পরেশনাথ পাহাড় রাখা হয়েছে। এই পাহাড়কে আগে বললাম যে জৈন ধর্মের যে ছিল প্রবর্তক ছিল তারাই সবাই এখানে ছিল, তীর্থঙ্কর ছিল, তার জন্য জৈন মন্দির এখানে মগধ রাজা বিম্বিসার তৈরি করেছিলেন বলে মনে করা হয়। দেশের বৃহত্তম তফসিল উপজাতি কি সাঁওতাল। সাঁওতাল কিন্তু তফসিল মানে বৃহত্তম জাতিগুলির মধ্যে একটা হচ্ছে সাঁওতাল জাতি। সাঁওতাল জাতি কী করছে, এই যে পরেশনাথ পাহাড় আছে এ কি বলা হয় মারাংবুরু বলেন পরেশনাথ পাহাড়কে, যেখানে একটা তিনি উৎসব পালন করেন, সে হচ্ছে কি শিকার উৎসব মানে হান্টিং ফেস্টিভ্যাল। এই পরেশনাথ পাহাড়েই পালন করেন, কে করেন তোমার সাঁওতাল জাতি, সাঁওতাল বা ইংলিশে বলে কি সান্থাল। চলো তো কী বলছে, হেমাটাইট কোন খনিজ পদার্থের এক ধরনের নাম, এটা হচ্ছে লৌহর আকরিক হচ্ছে হেমাটাইট। লৌহ দেখো এর 4টে ভাগে ভাগ করা হচ্ছে, লৌহ আকরিকে 4টে ভাগে ভাগ করা হচ্ছে কি হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট আর হচ্ছে সাইডারাইট।
এই 4টে ভাগে ভাগ করা আছে। তো সবচেয়ে যে উঁচু মানের বা বলবো সবচেয়ে ভালো, তখন কি নাম কি তোমার হচ্ছে হেমাটাইট, আসলে লোয়েস্ট তোমার হচ্ছে কি সাইডারাইট। সবচেয়ে এদের লোহার পরিমাণ খুব কম থাকে, আর এতে হেমাটাইটে সবচেয়ে লোহার পরিমাণ কী থাকে, বেশি থাকে। এই যে খনিজ পদার্থ আছে কি লৌহ আকরিক, এটা সবচেয়ে বেশি যে পাওয়া যায় সেটা কোথায় পাওয়া যায়, অস্ট্রেলিয়াতে পাওয়া যায় সবচেয়ে বেশি। তারপরে ব্রাজিল, ভারত হচ্ছে 4 নম্বরে ভারত। যদি বলা হয় ভারতবর্ষের মধ্যে কোথায় কোথায় বেশি পাওয়া যায়, সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়, উড়িষ্যা, তারপরে হচ্ছে কর্ণাটক, তারপরে ছত্তিশগড়। 3টে মনে রাখলেই হবে। আর কিছু লোহাগড়ি খনি আছে, যেমন ছত্তিশগড়ে কী আছে, বাইলাদিলা, যেমন উড়িষ্যায় আছে বলদা, যেমন উড়িষ্যায় আছে জোরা মাইন্স, আবার ঝাড়খণ্ড কী আছে নোয়ামুন্ডি। এগুলো নাম মনে রাখবে। এবার আছে কি বক্সাইট। বক্সাইট কি এক ধরনের পাওয়ারলি শিলা, যেখানে কি থেকে বক্সাইটের মধ্যে থেকে সব বেশি অ্যালুমিনিয়াম থাকে। এই কারণে কি হয়, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। এই যে বক্সাইট আছে এর মধ্যে কী থাকে, বেশি থাকে অ্যালুমিনিয়াম, আর একটা থাকে গ্যালিয়াম থাকে। এই প্রধান উৎস হচ্ছে বক্সাইট। গ্যালিয়াম একটি কি বিরল ধাতু, খুব কম পরিমাণে পায়। এবার নাম মনে করবে যে বক্সাইট আছে, বক্সাইট কিছু খনিজ পদার্থ আছে, সেটা কি গিবসাইট, বোয়ামাইট, ডিয়াসপোর। এগুলো তুমি একটু দেখে নেবে। এই যে তোমার খুব আসছে কোশ্চেনগুলো আসে যে এর কয়টা খনিজ পদার্থের নাম বলো বক্সাইটে। তো বক্সাইট সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়, এটাও বক্সাইট তোমার পাওয়া যায় অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, তারপর চীন। যেমন তোমার কি লোহা আকরিক, সেটা বেশি কোথায় পাওয়া যায়, প্রথম পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। সেমভাবে বক্সাইটও তোমার বেশি পাওয়া যায় তোমার অস্ট্রেলিয়াতে। যেমন লোহা আকরিক সবচেয়ে বেশি ভারত কোথায় পাওয়া যায়, উড়িষ্যা। বক্সাইটও সবচেয়ে ভারত কোথায় পাওয়া যায়, উড়িষ্যা। প্রায় 49% পাওয়া যায়, উড়িষ্যা পাওয়া যায়। গুজরাট আছে, ঝাড়খণ্ড আছে, মহারাষ্ট্র পাওয়া যায়। চলো তবে দেখি কী বলছে। এবার কয়লাকে একবার দেখিনি। কয়লা কী বলা হয়, কালো সোনা বলা হয় কয়লাকে। কয়লা মধ্যে কী কী থাকে, কার্বন, উদ্বাহী পদার্থ, আর্দ্রতা, ছাই এবং সালফার আর ফসফরাস থাকে। কয়লাকে যে মানে তৈরি করা হয়, মানে ভারতবর্ষে যে কয়লা তৈরি হয়েছে তো সেটা বহুদিন ধরে, সেখানে 2টো জায়গাতে করে তৈরি হয়েছে। সেটা কি, একটা হচ্ছে গন্ডোয়ানা, একটা হচ্ছে টারসিয়ারি। গন্ডোয়ানা কি, যেখানে 25,000 কোটি বছরের পুরানো, আর টারসিয়ারি কি 15 থেকে 16 কোটি বছর পুরানো। তো ভারতে যে কয়লা পাওয়া যায় প্রায় তার 98%, আর যে উৎপাদন প্রায় 99% প্রায় কোথা থেকে, গন্ডোয়ানা থেকে, মানে 25,000 কোটি বছরের পুরনো। তো আমাদের জানতে হবে যে কয়লা কত প্রকারের। এখানে কয়লা কিন্তু 4 প্রকারের। যেমন কি বললাম, লোহা আকরিক 4 প্রকারের, এটাও সব 4 প্রকারের। কয়লাও কী হচ্ছে 4 প্রকারের। ফার্স্ট কী হচ্ছে অ্যানথ্রাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট কয়লা। তবে এটা কি অ্যানথ্রাইট, এতে সবচেয়ে বেশি কী থাকে, কয়লার পরিমাণ থাকে, কার্বন থাকে। কয়লার মধ্যে কী থাকে, কার্বন থাকে। আর সবচেয়ে কম হয়ে থাকে, সবচেয়ে কম থাকে পিট কয়লায়। আমরা যে দেখবে যে তোমার চায়ের দোকানে, এর দোকানে আগে সব পাওয়া যেত, এগুলো কি সব কিন্তু পিট কয়লা, সবচেয়ে লোয়েস্ট মানে কয়লা। যেমন ইট ভাট্টায় যে দেয়, যে কয়লা দেয়, সব কিন্তু পিট কয়লা দেয়। আর ভারতবর্ষে সবচেয়ে বেশি যে কয়লা পাওয়া যায় সেটা হচ্ছে কি বিটুমিনাস কয়লা। এটা মাথায় রাখবে কিন্তু। অ্যানথ্রাইট কয়লা ভারতবর্ষে পাওয়া যায় শুধু জম্মু কাশ্মীর পাওয়া যায়,
জম্মু অ্যান্ড কাশ্মীর পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না। কিন্তু তোমার সবচেয়ে বেশি পাওয়া যেটা পাওয়া যায় সেটা কি ভিটামিন স্কোয়ালে পাওয়া যায়। যেমন ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এগুলো তো পাওয়া যায় তোমার কি। এখানে তোমার কোলফিল্ড কিছু দিয়েছি, এগুলো অবশ্যই দেখে নেবে, কারণ এখান থেকে কোশ্চেন কিন্তু আসছে প্রচুর। যেমন রানীগঞ্জ কোথায় আছে, পশ্চিমবঙ্গে আছে। এখানে দেখো 1 নম্বর পশ্চিমবঙ্গে আছে। তবে কী আছে, ঝরিয়া কোথায়, বিহারে। তো তোমরা একটু এটা 4টা দেখে নেবে একটু, ঠিক আছে। চলো তারপর কোশ্চেন দেখি কী বলছে। কী বলছে, সাধারণ তুলাযন্ত্র মানে লিভার বলা হয় কোন শ্রেণী লিভার। লিভার মাত্র কি 3 টাইপের লিভার দেখতে পাওয়া যায়, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী লিভার। দেখো সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণী লিভার, এটা তোমাদের আমি উপর ছেড়ে দিলাম। আমি তো বলে দিচ্ছি লিভার কী জিনিস, প্রথম শ্রেণী লিভার, দ্বিতীয় শ্রেণী লিভার আর তৃতীয় শ্রেণী লিভার কী জিনিস। ফার্স্ট দেখো প্রথম শ্রেণী লিভার, এসব দেখো প্রথম লিভার কী বলছে, বল একদিকে আছে আর ভারটা তোমার একদিকে আছে। মানে কি, যেখানে ওয়েট তুলছে এটা একদিকে, আর যেখানে বল দিচ্ছে, যেখানে এখানে বল দিচ্ছে পি একদিকে আছে, মাঝে কি আছে আলম্ব, সেটা কী বলে প্রথম শ্রেণী লিভার। সেখানে কী হচ্ছে, এই লিভারে যান সুবিধা 1-এর বেশি বা 1-এর সমান বা 1-এর কম, যেগুলো হতে পারে। যেমন দেখো নলকূপের হাতল, কাঁচি, সারাশি, পেরেক তোলার হাতুড়ি, বেলচা, কোদাল সবই কী হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। যে জন্য কী বলছে, দেখো বল একদিকে, ঠিক আছে, দেখো এখানেও বল একদিকে ছিল, এখানে কিন্তু কী হচ্ছে আলম্ব, আলম্ব তোমার কী হচ্ছে শেষের দিকে হয়েছে। তো সেখানে কী বলছে, দেখো 1 চাকার হাত গাড়ি, ছিপি খোলার চাবি এবং জাতি, নৌকার দাঁড়, ছিপি খোলার যন্ত্র সবই কী হচ্ছে দ্বিতীয় শ্রেণী লিভার। এটা কি যান সুবিধা 1-এর থেকে বেশি। আর তৃতীয় শ্রেণী কী বলছে, দেখো একদিকে কিছু বলটা তোমার মাঝখানে পড়ছে, বল কোথাও, বল তোমার মাঝখানে বল পড়ছে, একদিকে হচ্ছে আলম্ব, একদিকে হচ্ছে ওয়েট, বল তোমার মাঝখানে পড়ে গেছে। এ কী বলছে তোমার তৃতীয় শ্রেণী লিভার। এটা তোমার কি যান সুবিধা 1-এর থেকে কম। যেমন কি দেখো মাছ ধরার ছিপ, মাছ বল কোথায় পড়ছে, দেখো আমরা যে মাছ ধরি, মাছটা আমরা মাঝখানে কী থাকে বল প্রয়োগ হয়, আর একদিকে মাছ থাকে, লাস্টের মাছ থেকে, আর একদিকে থেকে আমরা টানছি, লাস্টে টানছি। আমরা যদি ছিপটা ধরি, ছিপটা তোমার যদি ছিপ হয় তাহলে এখানে মাছ ধরছে, এটা মাছ ধরছে এখানে, এখান থেকে আমরা কী করছি টানছি, কিন্তু বল প্রয়োগ করছে, বল তোমার প্রয়োগটা তোমার এখানে বল প্রয়োগ হচ্ছে, এটা হচ্ছে কি তৃতীয় শ্রেণী লিভার। এবার তোমরা আমাকে বলবে সাধারণ তুলাযন্ত্র এর কোন শ্রেণী লিভার হবে, তোমরা কমেন্ট বক্সে জানাও। আশা করছি তোমাদের ক্লাস ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে, আমারও ভালো লাগবে, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। শেষ পর্যন্ত ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।